সচেতন রাজনৈতিক ভূমিকা এইটা খুবই জরুরি। আমরা কোন দিকে যাব? বাংলাদেশ ৭১ সালে একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অনেক লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে পতন হয়েছে। এই রাষ্ট্র পতন করেছে তারা। সেই বাংলাদেশ যে কাঙ্ক্ষিত জায়গা তৈরি হয়েছিল সেই জায়গায় যেতে পারে না। ৫৪ বছর ধরে আমরা আমাদের নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদার সামাজিক সুবিচার পাইনি। আরে ন্যূনতম বেঁচে থাকার অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছে, ভোটের অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছে এবং ক্ষমতা আঁকড়ে রাখার জন্য পাখির মতো গুলি করে করে, হেলিকপ্টার দিয়ে, স্নাইপার গান দিয়ে আমাদের শিশুদের পর্যন্ত তারা হত্যা করেছে। বৃদ্ধ মানুষরাও রক্ষা পায়, তরুণ তাজা প্রাণ হাজারে হাজারে তারা বুকের রক্ত ফেলেছে। এই চট্টগ্রামে শুরু হয়েছিল ওয়াসিম, ওইদিকে রংপুরে আবু সাঈদ, হাজার হাজার তরুণ তাজা প্রাণ বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই এসে দাঁড়িয়েছে। একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামাতে এত বড় অত্যাচার। তার মানে এই দেশের ক্ষমতা কাঠামো এমন ছিল, গদি রক্ষার জন্য পুরো রাষ্ট্র শক্তিকে তারা জনগণের বিরুদ্ধে চালাতে পেরেছে। কতটা দম্ভ তৈরি হয়েছিল শেখ হাসিনা পালায় না, ৩ দিনে মানুষ তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই যে শক্তি, এই শক্তি দাবিয়ে রাখা হয়েছে বছরের পর বছর ধরে, জনগণের শক্তিকে দাবিয়ে রাখা হয়েছে। এই শক্তির বিরাট জাগ্রত করেছে, যেটা ৭১-এ ঘটেছিল, যেটা ৯০-এ ঘটেছিল, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। মানুষের বিজয়, তার অর্জন ব্যাহত হয়ে গেছে। আজকে ২৪ সালে এই গণঅভ্যুত্থানের পরে প্রশ্ন দাঁড়িয়েছে, এইবারও আমাদের বিজয় ব্যাহত হবে কিনা, আমাদের অর্জন ব্যাহত হবে কিনা। এই কথা অবশ্য অনেকেই বিভিন্নভাবে বলে, কিন্তু কোনটাকে ব্যাহত বলে, কোনটাকে আমাদের অর্জন বাস্তবায়ন বলে, সেই জায়গায় আজকে আপনাদের ভূমিকা। জনগণকেই ঠিক করতে হবে যে আমরা বাংলাদেশে কি চাই আর সেটা কিভাবে বাস্তবায়ন। কে ঠিক করবে বলেন? জনগণ। জাগতিক জীবনে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। যার যার ধর্ম বিশ্বাস মতে, উপরে আল্লাহ আছেন, ভগবান আছে, যে যেভাবে বিশ্বাস করে। কিন্তু জাগতিক রাষ্ট্র জীবন, ক্ষমতার জীবন, সেইখানে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। এই ক্ষমতার কেন্দ্র জনগণকে বাইরে রেখে আমরা কোনো কিছু অর্জন করতে পারবো? এই কথাটা ভালো করে মনে রাখবেন। ৭২ সালে যখন এই রাষ্ট্র পতন হয়েছে, এই দেশে অনেক গুলি আওড়ানো হয়েছিল, বিশেষত সংবিধানে, কিন্তু ক্ষমতাটা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করে ফেলা হয়েছে। উপরে আল্লাহ, নিচে প্রধানমন্ত্রী, যেই হোক না কেন, তার হাতেই সব ক্ষমতা। তিনি পুরো রাষ্ট্রের মালিক। পকেটে রাষ্ট্র ঢুকিয়ে জনগণের বুকে গুলি করতে পারে। ৫৪ বছরে তো এটাই দেখেছেন। ৯০ সালেও বুকের রক্ত দিয়ে অভ্যুত্থান হয়েছে, জেনারেল এরশাদকে পতন ঘটানো হয়েছিল। কিন্তু ৯০ সালের পরে আমরা অর্জন করতে পারি না। প্রথম ভোটটা গেল এর পরের বছরে, ২ বছরের মাথায় মানুষের ভোটের অধিকার নাই হয়ে গেছিল। আসলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমার ভোটের অধিকার রাখতে পারে নাই, কারণ রাষ্ট্রটাই ছিল স্বৈরাচারী ফাঁসিবাদী। ফলে ও তত্ত্বাবধায়কটাকেও দিলে খেয়ে ফেলেছিল। ফলে শেখ হাসিনা এর আসল যে চেহারা, ফ্যাসিস্ট চেহারা, ১৫ বছর ধরে তার সমস্ত দাঁত কম বের করে আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছে। আমরা
বাংলাদেশে আমাদের ছাত্র জীবন থেকে এই সমস্যার সমাধান করার জন্য কথা বলেছি। আমরা সমস্যাকে শনাক্ত করেছি। বাংলাদেশের রাষ্ট্রের প্রধান রোগ আমাদের ক্ষমতা কাঠামোর মধ্যে, ওই সংবিধান যে ক্ষমতা কাঠামো তৈরি করেছে তার মধ্যেই আমাদের রোগ আছে। ফলে ক্ষমতায় যে যায় সেই স্বৈরাচারী করে তাকে ভোট দিয়ে পাঠান আর সে ক্ষমতা দখল করে থাকবে। একটা কথা আছে না, যে দল লঙ্কা সে হয় রাবণ, যদিও রাবণের চরিত্র ভিন্নভাবে পাঠ করা যায়। কিন্তু এই যে কথাটার অর্থ হচ্ছে ক্ষমতার মস্তকে যে বসে সে স্বৈরাচারী হয়েছে, কারণ এই মস্তকটাই স্বৈরাচারী কাঠামোর মধ্যে ছিল। আমরা বলেছিলাম যে গণতন্ত্র করতে হলে গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো লাগবে। এই সংবিধানের স্বৈরাচারী ক্ষমতা কাঠামো বদলে বলতে হবে। পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করেছে। আমাদের দরকার নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত। আমরা আন্দোলন দেখেছি, সংগ্রাম দেখেছি, আমরা নিজেরা আন্দোলন করেছি, আমরা মার খেয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, জেল জুলুম গুলিয়া, পুলিশের গুলি, শত শত কর্মী খুন হওয়া, সমস্ত কিছু অতিক্রম করে তারপরে ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারি। সারা দেশের মানুষ না নামলে ফ্যাসিবাদ পালায় না। অবশেষে সেই জুলাই আগস্টে সেই মহেন্দ্র ফল এসেছে। আমাদের ছাত্ররা যখন বুক পেতে দিয়েছেন, সারা দেশের মানুষ যে বারুদের স্তূপ হয়েছিল সেইখানে স্ফুলিঙ্গ আকারে ওয়াসিম আবু সাঈদরা এসেছে আর সারা দেশে দাবানল তৈরি হয়েছে। ওই দাবানলে শেখ হাসিনা পুড়ে গিয়েছে, তাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি যে ফ্যাসিবাদী খালি পালালে হবে না, ফ্যাসিবাদী ব্যবস্থাটাও শেষ করতে হবে। এটা এখন জাতীয় লক্ষ্যে পরিণত হয়েছে। তবে বাংলাদেশে এইবার গুরুত্বপূর্ণ বিষয় কি, 90-এর আন্দোলনে যেটা পারা যায় না, স্বৈরাচার উৎখাত হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থাকে উৎখাত করার ব্যাপারে রাজনৈতিক চৈতন্য, রাজনৈতিক লক্ষ্য, কর্মসূচি সেটা তখন অতটা স্পষ্ট ছিল না। কিন্তু এইবারের কর্মসূচি আন্দোলনে আগে থেকে ফ্যাসিবাদের পতন এবং শাসন ব্যবস্থা এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বদল ঘটানোটাকে রাজনৈতিক লক্ষ্য হিসেবে ঠিক করা হয়েছিল। আর সেই কারণে রাজনৈতিক দলগুলো 31 দফা দিয়েছে। কিন্তু আমাদের এই অভ্যুত্থান মানুষের আশা আকাঙ্ক্ষাকে আরো প্রসারিত করেছে। আপনারা লক্ষ্য করছেন, টেলিভিশনে দেখেন, রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করছি এবং সেইখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে। আপনারা যাদের এমপি করে পাঠাতেন তারা ওইখানে গিয়ে হাত তোলা এমপি ছিল। আমরা ঐক্যমত্য হয়েছি যে সংবিধানের 70 অনুচ্ছেদ এটা সংস্কার করা হবে। এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে সরকার গঠন আর বাজেট বাদ দিয়ে। আমরা ঐক্যমত্য হয়েছি একজন ব্যক্তি তার জীবনের 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বাংলাদেশের মতো দেশে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্জন। আমরা একমত হয়েছি বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে এবং উচ্চ আদালতের যে প্রধান বিচারপতি তিনি জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন, নিযুক্ত হবেন। সবচেয়ে যিনি জ্যেষ্ঠ তিনি উচ্চ আদালতের প্রধান বিচারপতি হবেন, যাতে তাকে কেউ দলীয়করণ করতে না পারে। আমরা একমত হয়েছি বাংলাদেশে আগামী দিনের নির্বাচন কমিশনের নিয়োগ এটা আর সরকারি দলের হাতে থাকবে না। এটা সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে 5 জনের একটা কমিটি নির্বাচন কমিশনের নিয়োগ দিবে। এইরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের আরো অনেকগুলো বিষয়ে একমত হতে হবে। এই দেশে আরো বেশ কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেয়। এই সব প্রতিষ্ঠানে
নিয়োগ যদি সরকারের হাতে থাকে তাহলে সব দলীয় গঠন হয়ে যায়। ওইখান থেকে আবার সরকার পুরো রাষ্ট্র শক্তিকে নিজের মতো করে ব্যবহার করতে পারে। আমরা চাই ওই জায়গাতেও যাতে এটা সরকারের হাতে আর না থাকে। সরকার বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিরা এইসব জায়গায় নিয়োগ দেবে। আমরা চাই দেশে 2 কক্ষ সংসদ প্রতিষ্ঠা হোক এবং উচ্চ কক্ষে, নিম্ন কক্ষের যে ভোট হবে সেই ভোট প্রাপ্ত ভোটে, কেবল আসনের ভিত্তিতে না, ভোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষে প্রতিনিধি ঠিক করা হবে। এইসব কাজ করার অর্থ হচ্ছে ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি হওয়া। এই ক্ষমতার ভারসাম্য তৈরি হলে যে সরকার কিংবা যে জনপ্রতিনিধি আপনি তৈরি করেন না কেন, সে আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য হবে। ওই যে বললাম, জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র, জনগণের কাছেই জবাবদিহি যাতে করতে বাধ্য হয়, সেই জন্য এই ক্ষমতার ভারসাম্যটা দরকার। আগেকার ফ্যাসিবাদী বন্দোবস্তে, স্বৈরাচারী বন্দোবস্তে ক্ষমতার কোনো ভারসাম্য ছিল না, যার ফলে কোনো জবাবদিহি ছিল না। আমরা এখন যে ক্ষমতা ব্যবস্থা তৈরি করছি, সেই ক্ষমতা ব্যবস্থায় যাদেরকেই আপনারা জনপ্রতিনিধি করে পাঠাবেন, তারা যাতে জবাবদিহি করতে বাধ্য হয়, সেইখানে এই ক্ষমতার ভারসাম্যটা তৈরি করতে হবে। এবং সেটা যতটুকু তৈরি হচ্ছে ঐকমত্যে, ততটুকু আগামী দিনে বাস্তবায়ন হবেই। যেসব প্রশ্নে আমাদের একমত হব না, আমরা আপনাদের কাছে ফেরত আসবো, জনগণের কাছে ফেরত আসবো। জনগণ ঠিক করবে ভোট দিয়ে কোনটা বাংলাদেশে দরকার। আর সেই কারণে এই সংস্কারের যে কাজ চলছে, যেটা আমাদের শহীদের রক্তের ঋণ পরিশোধ করার ব্যাপার, যে শাহাদাত আমাদের দেশকে নতুন করে মুক্ত করেছে, ওই শাহাদাতের ঋণ যদি আমরা শোধ করতে চাই, তাহলে বাংলাদেশকে এই গণতান্ত্রিক ভার্সনে আমাদের নিয়ে যেতে হবে। আর সেটা করতে হলে সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। সংস্কার আমরাই করে ফেলতে পারবো নাকি জনগণকে লাগবে? সংস্কার শেষ করতে জনগণকে লাগবে। এই দেশের মালিক জনগণ, জনগণ ঠিক করবে কোন সংস্কার তারা চায়। আর সেই কারণে নির্বাচন দরকার। আমরা আজকাল দেখতে পাচ্ছি অনেকেই নেমেছেন, নির্বাচন হলে তো আগের লোকই ক্ষমতায় আসবে। আরে বাংলাদেশের মানুষ যদি নির্বাচন করে আগের লোককেই ক্ষমতায় আনে, তাহলে আপনি কে এইটা ঠিক করা যে আপনি সবচেয়ে ভালোটা বোঝেন, পাবলিক কিছু বোঝে না? যে বলে যে নির্বাচন হলে তেমন কিছু হবে না, তার মানে সে পাবলিক সম্পর্কে কি বলে? যে পাবলিক কিছু বোঝে না। পাবলিক হচ্ছে ভোটার। নির্বাচন মানে খালি টাকার খেলা, নির্বাচন মানে খালি হচ্ছে ক্ষমতার বাহুর খেলা। আগামী নির্বাচন টাকার বাহুর খেলা বানাবেন আপনারা। আগামী নির্বাচন টাকার খেলা হবে না। আগামী নির্বাচন পেশি শক্তির খেলা হবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের মানুষের সচেতন রাজনৈতিক অধিকার প্রয়োগের নির্বাচন। মানুষ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি ঠিক করবে। অতএব যারা বলেন যে নির্বাচন হলে লুটেরা মাফিয়ারাই আসবে, তারা কোন পথে আমাদের নিতে চায়? তারা আসলে নির্বাচনে আমরা জয়লাভ করলে তখন নির্বাচন দিব। আমরা জয়লাভের নিশ্চয়তা না পেলে নির্বাচন দরকার নাই, এইরকম একটা অবস্থা নিতে চান, তাই না? এটা কি ঠিক? আমি জয়লাভ করবো না বলে নির্বাচন ততদিন পর্যন্ত ঠেকে থাকবে? এইটা তো শেখ হাসিনারই ভুল। চিনতে পারছেন না? শেখ হাসিনাও কিন্তু নিজে জিতবে না বলে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না, নিজে জিতবে না বলে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে চায় না। এখন আবার অনেকেই তৈরি হয়েছেন, কেউ কেউ সরাসরি বলেন না, নিজের অন্য লোককে দিয়ে বলা। কিছু কিছু দলকে আমরা দেখতে পাচ্ছি নিজের কথাটা অন্যদের দিয়ে বলাচ্ছেন। তারা নির্বাচন পিছাইতে চান, সেই কথা অন্যদেরকে দিয়ে বলা। অথচ বাংলাদেশটা আজকে কোন পর্যায়ে আছে? আমরা একটা ভয়ানক আশঙ্কার মধ্যে আছি। আমাদের দেশের প্রতিটা ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্র করছে, আর তাদের দেশি বিদেশিরা তাদেরকে সাহায্য করছে।
নানাভাবে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তাদের লাভ। সেই দেশি বিদেশি পতিত ফ্যাসিস্টদের যারা পৃষ্ঠপোষক, তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের অনেকে ফাঁদে পা দিচ্ছেন। নির্বাচন পেছানোর ব্যাপারটা কিন্তু ওই ফাঁদে পা দেওয়া। যারা বাংলাদেশের অগ্রগতি ঠেকাতে চায় তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বাংলাদেশে আমরা কোনোভাবে কার্যকর হতে দেব না। মনে রাখবেন, বিচার চাই আমরা। শহীদের রক্তের প্রতি ঋণ যদি আমাদের শোধ করতে হয়, বিচার আমাদের লাগবে, সংস্কার আমাদের লাগবে, আর এইটা শেষ করতে হলে নির্বাচন আমাদের লাগবে। না হলে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা হবে না। কাজেই আজকে জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রের খেলা চলছে, আমাদের অভ্যুত্থানের অর্জনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে, সেই চেষ্টা অনেকে সরাসরি করছেন না, নানান ভাবে বিপ্লবের নামে অনেক কিছুর নামে তুলছেন। বিপ্লব যেন একটা মুখের কথা। বিপ্লব করতে হলে বিপ্লবের একটা শক্তি, নেতৃত্বকারী শক্তি লাগে। নেতৃত্বকারী শক্তি আকাশে থাকবে আর উনি ভূমিতে বিপ্লব করবেন, এইরকম বিপ্লব হয় না। বিপ্লব আমরা করতে চেয়েছি, আমরা বিপ্লবী নির্মাণের পথেই আছি। এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের দেশের যে বিপ্লবী বিনির্মাণ, সেইটার যেটুকু ধাপ আমরা এখন অতিক্রম করতে পারবো, সেইটা আমাদেরকে নিয়ে যেতে হবে। এখানেই সবকিছু শেষ নয়। আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো। বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজ, অর্থনীতি, সমস্ত কিছুর গণতান্ত্রিকীকরণ ঘটানোর জন্য আমরা জনগণের ঐক্য এবং তার বৈপ্লবিক লড়াই অব্যাহত রাখবো। একটা সমাজে যদি কোনো বিপ্লবী শক্তি সৃষ্টি না হয়, যতক্ষণ না পর্যন্ত সেই সমাজে তার নির্ভর শক্তি হয়ে উঠতে পারে, তার আগেই যদি আপনি বিপ্লব করে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেন, তাহলে ষড়যন্ত্রকারীরা লাভবান হয়। এই কথাটা পরিষ্কার করে বুঝবেন। দেশি বিদেশি শক্তি, আমাদের পতিত ফ্যাসিস্টরা একসাথে মিলে যখন দেশের ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তখন আমাদের দ্রুত একটা গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ দরকার। সেই গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের দেশের যে ন্যূনতম গণতান্ত্রিক সংস্কার, যেটা অপরিহার্য, সেইটা আমাদের এবার বাস্তবায়ন করার দরকার। আর সেইটা করতে আপনাদের সচেতন ভূমিকা দরকার। এই প্রক্রিয়ার ভেতর দিয়েই বাংলাদেশের নতুন গণতান্ত্রিক শক্তি তৈরি হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বিপ্লবী শক্তি তৈরি হবে এবং সেইভাবেই আমরা এগোতে পারব। খেয়াল খুশি করে রাজনৈতিক প্রক্রিয়া এগোয় না। কাজে আমাদের পরিষ্কার করে আজকে বাংলাদেশে এই বিচার, সংস্কার এবং নির্বাচন তিন একসাথে চলতে হবে। এই বিষয়ে আমাদের ঐক্যমত্য তৈরি করতে হবে। মনে রাখবেন, এইটা বাংলাদেশের এখন প্রধান জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ। কাজেই বিচার, সংস্কার এবং নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করবে, তারা দেশ এবং জাতির স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে। সেই রাজনীতি আমাদের পরিহার করতে হবে। আর একটা বিষয় আপনাদের চেনা দরকার, সেটা হচ্ছে জনগণের কথা সবাই বলে, কিন্তু জনগণের অধিকারের পাশে কারা থাকে, কাদের নীতি জনগণের অধিকার সত্যিকার অর্থে বাস্তবায়ন করে। এই বছর 5ই আগস্ট অভ্যুত্থানের 1 বছর হবে। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হবে। এই 1 বছরে হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনে যেভাবে মানুষের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল, এই দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, মজদুর, কর্মচারী, মধ্যবিত্ত, শিক্ষক, নানা পর্যায়ে যারা আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের দাবি দেওয়া কোনো কর্ণপাত করা হয় না। ওইটা কি সরকারি অফিসে বলেন কি বেসরকারি খাতে বলেন, সরকারি কর্মচারীরা, আউটসোর্সিং কর্মচারীরা
কিংবা দৈনিক মজুরি ভিত্তিক কিংবা ওই সরকারি কলেজে বেসরকারি কর্মচারী, এরা তো কেউ প্রাইভেট সেক্টরে কাজ করে না, এরা সব সরকারি সেক্টরের লোক। ওনারা তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য এতদিন পে কমিশন করে না। হ্যাঁ, আমরা আন্দোলন করে অবশেষে তারা পে কমিশনের ঘোষণা দিয়েছে। 1 বছর সময় লেগেছে। আউটসোর্সিং কর্মচারীদের কথা শোনা হয় নাই। আন্দোলন করে তাদের জন্য আমরা নীতিমালা তৈরি করেছি। আমরা দেখেছি দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা সরকারি অফিসে, শুনেছেন নাম কখনো যে সরকারি অফিসে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক আছে? কিংবা সরকারি কলেজে বেসরকারি কর্মচারী আছে? তাদের জন্য কোনো নীতিমালা নাই। যা আছে তাদের ন্যূনতম তাদের কোনো অধিকার নাই। আমরা দেখেছি পল্লী বিদ্যুতে, এই পল্লী বিদ্যুৎ সমিতির সারা দেশের প্রায় 45,000 কর্মকর্তা কর্মচারী, তাদের দাবি দিয়ে আন্দোলন, এখনো তাদের দাবি পূরণ হয় নাই। আমরা দেখেছি গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে, হোটেল শ্রমিক থেকে শুরু করে, বিভিন্ন পরিবহন শ্রমিক এবং সমস্ত শিল্প কলকারখানা, এর বাইরে যে আরো লাখো কোটি শ্রমজীবী মেহনতি মানুষ, তাদের দাবি দেওয়া, কিংবা এমনকি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, কোন শ্রেণী পেশার দাবি দেওয়া এখনো পর্যন্ত ঠিক মতো বাস্তবায়িত হয় নাই। দিনের পর দিন তারা প্রেস ক্লাবে সমাবেশ করেন, বিভিন্ন মন্ত্রণালয়ের স্মারকলিপি দেন। বাংলাদেশের উন্নতি তাদের দিয়ে হবে। 95% মানুষকে অধিকার থেকে বঞ্চিত রেখে বাংলাদেশের নতুন যাত্রা হবে। আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার নিজের কথা স্মরণ করে দিতে চাই। গত 1 মেতে এক সমাবেশে বলেছেন, শ্রমিকদের উন্নতি না করে বাংলাদেশে এগোতে পারবে না। শ্রমিকদেরকে উন্নতি না ঘটাতে পারলে বাংলাদেশের নতুন যাত্রা সম্পন্ন হবে না। কিন্তু আমরা বাস্তবে দেখি এই দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, নিম্নবিত্ত কর্মচারী, দেশের 95% মানুষ যারা, তাদের জীবনের পরিবর্তনের বেলা আসলে তখন হচ্ছে খালি দাবি দেওয়া, খালি দাবি দেওয়া। মানুষের পেটে ভাত নাই, মানুষের জীবনের সংকট, দাবি দেওয়া হবে না তো কি হবে? দাবি দেওয়া নিয়ে এসছে মানুষ, দাবি দেওয়া সমাধান করে, দাবি দেওয়া পূরণ করে। আমরা এই লড়াই সংগ্রামের প্রতি বেশিরভাগ দলকেই দেখি নানান ভাবে তাচ্ছিল্য করতে, যে এখন কেন দাবি দেওয়া? আরে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান যারা করেছে, যারা সমর্থন দিয়েছে, আজকে তারা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারের কাছে তাদের সমস্যার সমাধান চাইছে। অভ্যুত্থান সফল হবে তখন যখন তারা জনগণের বেশিরভাগ সমস্যার সমাধান করতে পারবেন, অন্তত পক্ষে একটা পথ দেখাতে পারবেন। তখন অভ্যুত্থান সফল হয়, অন্তর্বর্তী সরকার সফল হয় যখন সে জনগণের সমস্যার সমাধান করতে পারে। জনগণের সমস্যা জিয়ে রেখে বছরের পর বছর ধরে তারা সমস্যায় থাকবে, আর আপনি বাংলাদেশের উন্নতি করে ফেলবেন, উন্নয়নের সাগরে ভাগিয়ে দেবেন। এগুলো শেখ হাসিনার কথা। হাসিনাগিরি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের হাসিনাগিরি আর চলবে না, ভাওতাবাদী চলবে না। উন্নয়নের নাম করবেন, আর আমার দেশের যারা সম্পদ তৈরি করে তাদের পেটে ভাত থাকবে না। যে শিক্ষক নতুন শিশুদেরকে মানুষ হিসেবে তৈরি করবে, তাদের দাবি দেওয়া পূরণ হবে না। তারা রাস্তায় পড়ে থাকবে, রোদে বৃষ্টিতে ভুগবে, আর আপনারা বলবেন দেশ উন্নতি করবেন। এই সব ভাওতাবাজি বাংলাদেশে চলবে না। কাজেই বর্তমান সরকার বলি আর আগামী সরকার বলি, উন্নতি মানে হচ্ছে জনগণের উন্নতি। উন্নতি মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা সম্পদ সৃষ্টি করে তাদের জীবনের উন্নতি। আর সেই নীতি গ্রহণ করবে যারা, তাদেরকে আপনাদের নেতৃত্ব হিসেবে চিনতে হবে। আমরা তো দেখেছি এই 1 বছরে আপনাদের সংগ্রামে কারা আপনাদের সাথে ছিলেন। আপনারা দেখেন নাই কারা ছিলেন আপনাদের সাথে, কোন দলের সমর্থন পেয়েছেন? বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি এগুলোকে ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। জনগণের আন্দোলনকে তারা ষড়যন্ত্র বলে।
আর যেখানে ষড়যন্ত্র হয় সেইটা ঠিক মতো ঠেকাইতে পারেন না। মানুষ আন্দোলন করলে এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখেন। আপনাদের অনেক ব্যস্ততা থাকে, আমরা এই ব্যস্ততা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই জনগণের সমস্যা সমাধানে আপনারা বেশি ব্যস্ত থাকবেন এবং আপনারা সেই জায়গায় যেতে পারবেন যখন আপনারা নিজেদের রাজনৈতিক শক্তিটাকে চিনতে পারবেন, কারা সত্যিকার অর্থে জনগণের পক্ষে আছে, জনগণের আন্দোলনের সাথে আছে এবং ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে জনগণের পক্ষে নীতি তৈরি করবে। সম্পদ যা তৈরি হয় সব যদি কতিপয়ের পকেটে চলে যায় আর বেশিরভাগ মানুষ যদি সম্পদের ভাগ না পায়, তাহলে সেই সমাজ কি ন্যায়সঙ্গত সমাজ? এই অন্যায় সমাজ ভাঙতে হবে। সম্পদের ন্যায্য বন্টন চাই, এইটা আওয়াজ তুলতে হবে। আমরা সম্পদের ন্যায্য বন্টন চাই। আমরা চাই আমাদের সমস্ত শিশু 12 ক্লাস পর্যন্ত রাষ্ট্রের খাতে লেখাপড়া করবে। আমরা চাই আমাদের দেশের সকল নাগরিক, বিশেষভাবে যারা নিম্ন আয়ের মানুষ, তাদের প্রত্যেকে স্বাস্থ্য কার্ড থাকবে, তারা প্রত্যেকে সরকারি হাসপাতালে চিকিৎসা পাবে। সর্বজনীন স্বাস্থ্য সেবা চালু করতে হবে। আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে ন্যূনতম খাদ্য, বাসস্থান, নিজের বস্ত্র এবং সন্তানদের লেখাপড়া এইগুলো নিশ্চয়তা পায়। আমাদের দেশের প্রতিটি মানুষ যাতে বিদ্যুতের সুবিধা পায় সেইটা নিশ্চিত করতে হবে। এইগুলো অধিকার। যার আয়ের অবস্থা যদি না থাকে, গরিব মানুষ যদি দেখে তাদের আয় দিয়ে তাদের এই মুহূর্তে খাদ্যের চাহিদা, তাদের বাসস্থানের চাহিদা, তাদের লেখাপড়া, ছেলে মেয়েদের লেখাপড়া, স্বাস্থ্যের ঠিক করতে পারছেন না, তাহলে রাষ্ট্রকে সেখানে তাদের টাকা দিতে হবে। আমরা চাই আমাদের দেশের প্রতিটি শিশু 12 ক্লাস পর্যন্ত লেখাপড়া করে এমন ভাবে তারা 2 বছরের প্রশিক্ষণ পাবে যাতে তারা দেশের ভেতরে অথবা প্রবাসে গিয়ে সেইখানে তারা অনেক আরো বেশি দক্ষ কাজে যুক্ত হতে পারে। আজকে যে বেতন পাচ্ছেন তার কয়েক গুণ বেশি বেতন পাওয়া যায়। এই যে বাংলাদেশে চট্টগ্রামে আপনারা জানেন কত মানুষ মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, যারা আছে ওখানে তারা দেশে টাকা পাঠায়। আর তারা টাকা পাঠায় বলে তো রেমিটেন্স আছে বলেই তো আমাদের এত বাহাদুরি, হাসিনাও এত বাহাদুরি করেছে। আজকে সেই প্রবাসীদের কি অধিকার প্রতিষ্ঠা হলো সেটা আমাদের দেখতে হবে। বর্তমান সরকার বলছেন তারা প্রবাসীদেরকে অনেক অধিকার প্রতিষ্ঠার কথা তারা পূরণ করছেন। আমরা বাস্তবে দেখতে চাই ওই এয়ারপোর্টের হয়রানি থেকে শুরু করে মারা গেলে বিদেশে লাশটা পর্যন্ত আসতে কতদিন দেরি হয়, কত রকম ঝুঁকির মধ্যে তাদের যেতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই প্রবাসী শ্রমিকরা তারা যদি দেশে একটা প্রশিক্ষণ নিয়ে যেতেন, তাহলে এখন তারা যা আয় করেন তার এই মুহূর্তেই তারা 2-3 গুণ আয় করতে পারতেন। দেশের রেমিটেন্স পায়। সারা পৃথিবীর বহু দেশ তাদের নিজ নিজ দেশে যে প্রবাসীদের তারা ডেকে নিয়ে যাচ্ছে, যে শ্রমিকদেরকে তারা নিচ্ছে, সেই অনুযায়ী, সেই রকম দক্ষতা অনুযায়ী তারা বরং বাংলাদেশে সেই ধরনের প্রতিষ্ঠান, প্রশিক্ষণ এগুলো তারা গড়ে তুলতে চান। সরকার এইসব ক্ষেত্রে অনেক দ্রুত উদ্যোগ নিতে পারবে, কিন্তু সেই দ্রুত উদ্যোগের জায়গা আমরা দেখতে পাই। আমরা দেখি দীর্ঘসূত্রিতা। অন্তর্বর্তী সরকার প্রায়ই বলেন যে এই প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ তাদের সহযোগিতা করছে না। প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ শেখ হাসিনার দলীয়করণের ফলে এগুলো অনেকগুলো খুবই খারাপ অবস্থায় গিয়েছে আমরা জানি। কিন্তু আপনাদের ক্ষমতায় আমরা দায়িত্ব দিয়েছি জনগণের শক্তির উপর দাঁড়িয়ে, জনগণের শক্তির উপর দাঁড়িয়ে, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আপনারা জনগণের ক্ষমতা প্রয়োগ করবেন। যে পুলিশ দায়িত্ব পালন করে না, যে আমলা দায়িত্ব পালন করে না, তার কি শাস্তি দিয়েছেন, কি জবাবদিহিতা তৈরি হয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানতে চায়। গোপালগঞ্জে হামলা হলো, কিভাবে হামলা হতে পারলো? সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা
তারা যে সহযোগিতা করে নাই তাদের কি কি জবাবদিহিতা সেটা বাংলাদেশের মানুষ জানতে চায়। বাংলাদেশে নানাভাবে ষড়যন্ত্র চলছে, সেই সব ষড়যন্ত্র কেন আপনারা এখনো চিহ্নিত করতে পারছেন না বাংলাদেশের মানুষ জানতে চায়। আরে পুলিশ আমলাতন্ত্র, তারা তো চাকরি করতে এসছে, তাদের কাছে চাকরিটা প্রধান। দায়িত্ব পালন না করলে যখন আপনার পত্রপাঠ বিদায় করবেন দেখবেন সবাই দায়িত্ব পালন করছে। বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন হয়। অতএব রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে দেশের স্বার্থে তাদের কাজ করতে হবে। সেই কাজ করানোর নেতৃত্ব দেওয়া এই সরকারের কর্তব্য। তারা যদি ব্যর্থ হয় অন্যের ঘরে দাস চাপিয়েন না, নিজেদেরকে মজবুত করেন এবং বিচার, সংস্কার, নির্বাচন এই কাজ আপনাদের সম্পন্ন করেন। বন্ধুগণ, এত সবকিছু কথা বললাম যে আমাদের দেশে আগামী দিনে নির্বাচন আসবে। কাদেরকে ভোট দিবেন আপনারাই ঠিক করবেন, কিন্তু বাংলাদেশে জনগণের পক্ষে কারা সেইটা একটু বিচার করে নেবেন। জনগণের পক্ষে রাজনৈতিক শক্তি যদি গড়ে না উঠে তাহলে ওই যে পুরনো খেলা হয়তো আবারও ফিরবে। কিন্তু জনগণের পক্ষে রাজনৈতিক শক্তি গড়ে তুলেই তাকে মোকাবেলা করতে হবে, আর কোনো পথ নাই। কাজে আমরা নির্বাচন চাই এবং সেই নির্বাচন মোকাবেলা করে জনগণের পক্ষের শক্তিকে বিজয়ী করতে চাই, জনগণের পক্ষের শক্তিকে পার্লামেন্টে পাঠাতে চাই, যাতে করে জনগণের পক্ষে নীতি তৈরি হয়। এই কাজকে অনেকে দুঃসাহস মনে করতে পারেন, অনেকে মনে করতে পারেন এত বড় বড় পার্টি আছে আপনারা কি করতে পারবেন। অনেক বড় বড় পার্টি থাকতে পারে, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ হলে বড় পার্টিও আর টেকে না। ইতিহাসে বহুবার প্রমাণিত হয়েছে। কাজেই আমরা আপনাদের কাছে এই আহ্বান জানাবো, জনগণের নিজস্ব শক্তি গড়ে তুলুন এবং সেইটাকে এমন পাহাড়দারি সতর্কতার জায়গা আনেন যাতে কোন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে। শেষ কথা বলবো, অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করুন। মানুষ আশা করে 5ই আগস্ট আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, সাথে জাতীয় সনদ ঘোষণা করবেন। যেসব প্রশ্নে, সংস্কার প্রশ্নে আমাদের ঐকমত্য তৈরি হয়েছে সেইগুলোর একটা জাতীয় সনদ আকারে, জুলাই সনদ আকারে সেটা হাজির করবেন। মানুষ চায় জুলাই আন্দোলনের অভ্যুত্থানের একটা ঘোষণাও তৈরি হোক, কিন্তু কেন ঘোষণা হচ্ছে না আমরা প্রশ্ন করতে চাই। আমরা মাঝে মাঝে দেখি ছাত্রদের একাংশ যে নতুন দল করেছেন এনসিপি, তারা বলছেন যে 5ই আগস্টের মধ্যে তারা জুলাই ঘোষণা আদায় করবেন। কিন্তু আমরা পরিষ্কার করে জানতে চাই, জুলাই ঘোষণা তো সেই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এই নিয়ে আলোচনা হয়েছে। জুলাই ঘোষণার খসড়া তৈরি হয়েছে এবং সেই সব বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। জুলাই ঘোষণা তৈরি হচ্ছে না কেন? কারা আটকে দিচ্ছে? জুলাই ঘোষণা তৈরি করার দায়িত্ব তো অন্তর্বর্তী সরকারের। কাজে অনেক সময় আমরা দেখি রাজনীতিতে কার দোষ কার ঘরে যায়। রাজনীতিতে অনেকে মাঠকরণ হচ্ছে, কিন্তু আসল দায়িত্বটা কার সেটা চিহ্নিত হচ্ছে না। জুলাই ঘোষণা তৈরি করার দায়িত্ব এখন সরকারের হাতে, যদি না হয় সেটা দায়িত্ব সরকারের। আমরা চাই জুলাই ঘোষণা তৈরি করেন। আমরা চাই যে এতদিন ধরে সংস্কার নিয়ে আমরা আলোচনা করে যে ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছেছি, 5ই আগস্টে সেই ন্যূনতম জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আপনারা ঘোষণা করেন এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তারপরে নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেয়। দেশের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, সমস্ত প্রশাসন এবং নানা স্তরে জনগণ, রাজনৈতিক দল সবাইকে প্রস্তুত করেন একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। বন্ধুগণ, এখন একটা ষড়যন্ত্রের আমরা ইঙ্গিত পাচ্ছি, সেটা হচ্ছে নির্বাচনের পরিবেশ নাই। এই কথা বলে আবার নির্বাচন পিছায় দেওয়ার একটা চেষ্টা চলবে। আমরা পরিষ্কার করে আপনাদের বলতে চাই, নির্বাচনের পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই,
কোন দল যদি দখলদারিত্ব করতে চায়, আসুন আমরা প্রতিরোধ করি। আর প্রত্যেক দলকে এই কথা আমরা বলি, নিজেদের সহ, যে আমরা যদি বেশি শক্তির প্রভাব দিয়ে নির্বাচনী মাঠ দখল করতে চাই, তাহলে আমরা বাংলাদেশকে বিপদে ফেলবো। কেবল নিজেদেরকে বিপদে ফেলবো না, বাংলাদেশকে শুদ্ধ বিপদে ফেলবো। কাজে প্রত্যেক দলের এখন দায়িত্ব হচ্ছে আগামী নির্বাচন যাতে সর্বকালের সেরা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, সেই দৃষ্টান্ত স্থাপন করতে সবার সহযোগিতা এবং তাদের ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসা। যারা করবে না তাদের বয়কট করে, যারা করবে না তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, প্রয়োগের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে নির্বাচনের পরিবেশের কথা বলে নির্বাচন থেকে পিছিয়ে দিতে না পারে, খোলা পানি থেকে মাছ স্বীকার করতে না পারে, কোন বিদেশি ষড়যন্ত্র যাতে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে না পারে। এই কাজের জন্যই সরকারকে আমরা মনোযোগী হতে বলবো। রাজনৈতিক দলগুলোর সাথে বসেন, বিপদে পড়লেই খালি বলবেন সেটা হবে না। আমরা শুরু থেকে বলেছিলাম জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন, রাজনৈতিক দলগুলি আপনাদের সমর্থনের ভিত্তি। তাদের এই আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বৈঠক করে আপনারা বাংলাদেশে ওই শক্তিটা করেন। ফাঁসিবাদকে আমরা পরাজিত করেছি, ব্যবস্থাকে বিলুপ্ত করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এই যাত্রা থেকে আমাদেরকে কেউ রুখে দিতে পারবে না। বন্ধুগণ, আবারও শেষ কথা বলি, জনগণ